বন্ধুরা, দুঃখের কালো পাহাড়ের নিচে চাপা পড়ে আছে আরব, যার ডেইরি সাম্রাজ্য ছিল ছোট শহরের গর্ব। প্রিয়ার বিশ্বাসঘাতকতা সবকিছু ছাড়খাড় করে দিয়েছে। এক ঝড়ের রাতে অনন্যা এবং তার নিষ্পাপ ছেলে কবির, যাদের মুখ দেখে ভয় এবং রহস্য ছায়ার মতো লেগে আছে, আরবের বাংলোর দরজায় কড়া নাড়ে। কিন্তু তাদের মনে কি ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? অনন্যার আলো কি আরবের অন্ধকার ছিঁড়ে ফেলবে, নাকি এটা কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্রের প্রথম ধাপ? গল্পের সত্যতা জানতে হলে প্রথম ভিডিওটিকে লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার নাম ও শহরের নাম লিখতে ভুলবেন না। আরবের ডেইরি ব্যবসা ছোট শহরে বিখ্যাত। তার সিং ডেইরি ফার্ম একটি আধুনিক সুবিধা সম্পন্ন কেন্দ্র, যেখানে 200-র বেশি উচ্চ জাতের গরু এবং মহিষ রয়েছে। ডেইরিতে স্বয়ংক্রিয় দুধ দোহনের মেশিন, ঠান্ডা রাখার ইউনিট এবং প্যাকেজিং সিস্টেম রয়েছে। সে দুধ, দই, পনির এবং ঘিয়ের মতো পণ্য তৈরি করে, যা সিং অর্গানিক ব্র্যান্ডের অধীনে বাজারে বিক্রি হয়। আরব মাঝে মাঝে ডেইরিতে যায়, পশুদের পর্যবেক্ষণ করে এবং নতুন পণ্যের রেসিপি নিয়ে কাজ করে। কিন্তু দৈনন্দিন কাজ তার 25 জন কর্মচারী সামলে নেয়, যাদের মধ্যে পশু চিকিৎসক, দুধ সংগ্রাহক এবং প্যাকেজিং স্টাফ রয়েছে। আরবের আসল দক্ষতা ব্যবস্থাপনায়। সে তার কর্মীদের ভালো বেতন দেয়, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং ব্যবসার কৌশল তৈরি করে। সে বাজারের প্রয়োজন বোঝে, নতুন গ্রাহকদের সঙ্গে ডিল করে এবং তার ব্র্যান্ডকে অনলাইন মার্কেট প্লেসে প্রচার করে। তার ব্যবসা এতটাই বড় যে শহরে তাকে আধুনিক জমিদার বলা হয়, যদিও শ্রমের প্রায় সব কাজ কর্মচারীই করে। আরবের দূরদর্শিতা এবং নেতৃত্বই তার ব্যবসাকে উজ্জ্বল ভবিষ্যৎ দিয়েছে। কয়েক বছর আগে তার জীবন ছিল রঙে ভরা। তার পরিশ্রম ও সাফল্যে শহরে তার নাম হয়। আত্মীয় স্বজনরা তার বিয়ের কথা তোলে। পারিবারিক চাপ এবং সুখী জীবনের আশায় আরব বিয়ের জন্য রাজি হয়। তার বিয়ে ঠিক হয়েছিল জয়পুরের একটি আভিজাত্য পরিবারের মেয়ে প্রিয়া মেহরার সঙ্গে। প্রিয়া 26 বছরের সুন্দরী এবং মডেল, যে দিল্লির একটি স্বনামধন্য কলেজ থেকে মার্কেটিংয়ে MBA করেছিল। তার বাবা বিনয় মেহরা জয়পুরের টেক্সটাইল ব্যবসার বড় কর্তা এবং মা শালিনী মেহরা একজন নামকরা ইভেন্ট প্ল্যানার। প্রিয়ার জীবন ছিল বিলাসে পরিপূর্ণ। ডিজাইনার পোশাক, বিদেশ ভ্রমণ এবং আভিজাত্য বন্ধুদের সঙ্গে ওঠা বসা। প্রিয়ার ছবি ও বায়োডাটা দেখে আরবের মন গলে যায়। সে ভাবে প্রিয়ার মতো শিক্ষিত ও উচ্চ বংশের মেয়ে তার জীবনকে আরও উন্নত করে তুলবে। বিয়ে হয় খুব জাঁকজমকের সাথে। জয়পুরের এক 5-স্টার হোটেলে গ্র্যান্ড রিসেপশন হয়, যেখানে শহরের ধনী ও খ্যাতনামা মানুষজন উপস্থিত ছিলেন। প্রিয়া তার ডিজাইনার শাড়িতে বলিউডের কোনো তারকার চেয়ে কম লাগছিল না, আর আরব, যার পরনে ছিল সাদামাটা শেরওয়ানি, তার পাশে একটু অস্বস্তি বোধ করলেও খুশি ছিল। বিয়ের পর প্রিয়া আসে আরবের বিশাল বাংলোয়। বাংলোটি ছিল আধুনিক ও দৃষ্টিনন্দন, কিন্তু প্রিয়ার কাছে তা জয়পুরের অভিজাত এলাকাগুলোর তুলনায় কম ছিল। শহরের পরিবেশ, মাঠের মাটির গন্ধ আর ডেইরি থেকে পশুদের ডাক তার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সে ইনস্টাগ্রামে তার বন্ধুদের স্টোরি দেখে, যেখানে তারা ক্যাফেতে কফি খাচ্ছে কিংবা মলে শপিং করছে, আর তার নিজের জীবনকে বিবর্ণ মনে হয়। প্রথম কিছু সপ্তাহ প্রিয়া মানিয়ে নেওয়ার চেষ্টা করে। সে আরবের সঙ্গে সময় কাটায় আর ডেইরি ফার্ম ও খামার দেখে এবং রান্নাঘরে কিছু তৈরি করার চেষ্টা করে। কিন্তু খুব শীঘ্রই সে বুঝে যায় যে এই জীবন তার জন্য নয়। বাংলোয় হাই স্পিড ওয়াইফাই, এয়ার কন্ডিশন আর স্মার্ট হোম সিস্টেম থাকলেও এই শহরে যেটা ছিল না তা হলো কোনো মল, ক্লাব বা তার পছন্দের সামাজিক পরিবেশ। সে আরবকে অভিযোগ করতে শুরু করে, এখানে কিছু তো আধুনিক হওয়া উচিত। আরব, আমি সারাদিন কি করব? তুমি তো খামার আর ডেয়ারিতে ব্যস্ত থাকো, আর আমি এখানে একা একা বোর হই। আরব প্রিয়াকে খুশি করতে সব রকম চেষ্টা করে। সে বাংলোতে আরও সুযোগ সুবিধা বাড়িয়ে তোলে, প্রিয়ার জন্য নতুন গাড়ি কিনে দেয় এবং সপ্তাহে 2 বার তাকে জয়পুরে নিয়ে যায়, যাতে সে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে পারে। কিন্তু তাতেও প্রিয়ার মন বসে না। সে বারবার বাবার বাড়ি চলে যায় এবং ফিরতে দেরি করে। আরব ভাবে সময়ের সঙ্গে সঙ্গে প্রিয়া মানিয়ে নেবে, কিন্তু তা হয় না। বিয়ের 8 মাস পর প্রিয়া তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে আরবকে বলে, আমি এখানে থাকতে পারবো না। আরব, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এই গ্রামীণ জীবন আমার জন্য নয়। আমাকে আমার কেরিয়ারে ফোকাস করতে হবে, আমার বন্ধুদের সঙ্গে থাকতে হবে। তুমি ভালো মানুষ, কিন্তু আমাদের জগৎ আলাদা। আরব তাকে থামানোর চেষ্টা করে, জিজ্ঞাসা করে যে সে আর কি করতে পারে, কিন্তু প্রিয়ার সিদ্ধান্ত চূড়ান্ত ছিল।
প্রিয়া নিজের বাপের বাড়ি চলে গেল এবং কয়েক সপ্তাহ পর ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিল। প্রিয়া চলে যাওয়ায় আরব অনেকটা ভেঙে পড়ল। সে প্রিয়াকে সত্যি ভালোবাসত এবং ভাবত তার পরিশ্রম ও সমৃদ্ধি প্রিয়াকে খুশি রাখবে, কিন্তু প্রিয়ার ইচ্ছেগুলো ছিল আলাদা। ডিভোর্সের পর আরব নিঃসঙ্গতার গভীর খাদে ডুবে গেল। দিনে সে নিজের ক্ষেত এবং ডেয়ারির দেখাশোনা করত, কিন্তু রাতগুলো তার জন্য অসহনীয় ছিল। সে নিজের বাংলোর ছাদে বসে প্রিয়ার স্মৃতিতে হারিয়ে যেত, তাদের বিয়ের দিন, প্রিয়ার হাসি, আর তারপর তার চলে যাওয়া। সে ভাবত, আমি কি তাকে বুঝতে কোথাও ভুল করলাম? আমার জগৎটা কি তার জন্য ছোট ছিল? ওই একই রাস্তার ওপর শহরের মাঝখানে একটা ছোট্ট ক্যাফে ছিল, রমেশ বাবুর কফি কর্নার। 60 বছরের রমেশ বাবু, যাকে সকলে রমেশ কাকু বলতো, সে ছিলেন এই ক্যাফের মালিক। রমেশ বাবুর জীবন সহজ ছিল না। তার স্ত্রী প্রয়াত হয়েছেন এবং তার ছেলে বিদেশে গিয়ে বসবাস করছে, কিন্তু তার নিরন্তর চেষ্টা ও ভালোবাসা ক্যাফেটাকে শহরের হৃদয় করে তুলেছিল। আরব যখনই নিজের ব্যস্ত সময়সূচি থেকে সময় পেত, সে রমেশ বাবুর ক্যাফেতে যেত। এক কাপ কফি নিয়ে সে রমেশ বাবুর সঙ্গে মনের কথা বলতো। রমেশ বাবু আরবের যন্ত্রণা বুঝতেন। তিনি বলতেন, বাবা, তুই এত বড় ব্যবসা করেছিস, কিন্তু জীবন একা চালানো খুব কঠিন। প্রিয়া যা করেছে ভুলে যা, আবার বিয়ে কর, কোনো ভালো মেয়ে পাবি যে তোর পাশে থাকবে। কিন্তু আরবের উত্তর সবসময় একটাই ছিল, রমেশবাবু, আমি আর কাউকে বিয়ে করতে পারি না। প্রিয়া আমার হৃদয় ভেঙে দিয়েছে, আমি সেই যন্ত্রণা আবার সহ্য করতে পারবো না। রমেশবাবু হেসে বলতেন, সময় সবকিছু ঠিক করে দেয় বাবা, শুধু ধৈর্য ধর। এক সন্ধ্যায় সূর্য যখন ডুবে যাচ্ছিল আর আকাশ কমলা রঙের রাঙা হয়ে উঠেছিল, আরব নিজের বাংলোয় লিভিং রুমে বসে ল্যাপটপে ডেয়ারির অর্ডার চেক করছিল। তার মন খারাপ ছিল এবং সে প্রিয়ার স্মৃতিতে ডুবে গিয়েছিল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আরব অবাক হলো, কারণ তার বাংলো শহর থেকে একটু ছিল দূরে। রাতে কেউ সেখানে আসে না। সে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে ছিলেন রমেশ বাবু। তার সঙ্গে ছিল একজন যুবতী, যার বয়স আনুমানিক 25 থেকে 26, এবং এক 4 বছরের শিশু, যে তার হাত ধরে আরবের দিকে তাকিয়েছিল। আরব জিজ্ঞাসা করলো, রমেশবাবু, আপনি এত রাতে, আর এরা কারা? রমেশবাবু বললেন, বাবা, এ অনন্যা আর তার ছেলে কবির। এই বেচারি আজ সন্ধ্যায় আমার ক্যাফেতে এসেছিল, বলছিল রাত কাটানোর জন্য একটা জায়গা দরকার। আমি ভাবলাম আমার ক্যাফে রাতে নিরাপদ নয়, রাস্তায় অজস্র ভবঘুরে ঘুরে বেড়ায়, আর এই একা মেয়ে, সাথে বাচ্চা। তোর বাংলোটা বড়, এক রাতের জন্য একটু রাখ না, সকালে চলে যাবে। আরব একটু দ্বিধায় পড়ে গেল। প্রিয়া চলে যাওয়ার পর সে নারীদের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিল। সে বলল, রমেশবাবু, আমি একা থাকি, লোকে কি বলবে? আমার ব্যবসার ওপরে প্রভাব পড়বে। রমেশবাবু তার পিঠে হাত রেখে বললেন, বাবা, মানবতার চেয়ে বড় আর কিচ্ছু হয় না, রাখ, কিচ্ছু হবে না, আমি জানি তুই ভালো মানুষ। রমেশবাবুর কথায় এত ভরসা ছিল যে আরব আর না করতে পারল না। সে অনন্যার দিকে তাকালো, যে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। তার মুখ ছিল ক্লান্ত, চোখে ছিল ভয় আর অনিশ্চয়তা। কবির মায়ের পেছনে লুকিয়েছিল, যেন অচেনা জায়গায় এসে সে ভয় পেয়েছে। আরব অনন্যাকে বাংলোর একটি অতিথি কক্ষ দেখালো। ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সেখানে একটি ডাবল বেড, এয়ার কন্ডিশনার এবং সংযুক্ত বাথরুম ছিল। সে বলল, আপনি এখানে আরামে থাকুন, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। অনন্যা ধীরে ধীরে বলল, ধন্যবাদ, এবং কবিরকে নিয়ে ঘরে ঢুকে গেল। আরব রান্নাঘরে গেল। সে নিজের ডেয়ারি থেকে টাটকা দুধ নিয়ে এলো এবং চা বানালো। 2 কাপ চা আর কিছু বিস্কুট নিয়ে সে অনন্যার ঘরের দিকে গেল। দরজায় নক করলো এবং বলল, আপনার জন্য চা। অনন্যা দরজা একটু খুলে চা আর বিস্কুট নিল এবং ধন্যবাদ বলে আবার দরজা বন্ধ করে দিল। অনন্যার মনে ভয় ছিল। সে একজন অচেনা পুরুষের বাড়িতে ছিল এবং আতঙ্কে ছিল যে আরব যদি খারাপ উদ্দেশ্যে রাখে। সে কবিরকে জড়িয়ে ধরল এবং দরজাটা ভেতর থেকে লক করে দিল। অন্যদিকে আরব নিজের ঘরে ফিরে গেল। সে অনন্যাকে কোনো প্রশ্ন করল না, না নাম, না তার গল্প। তার মনে এটা তো কেবল একটা রাতের ব্যাপার। পরদিন সকালে যখন আরব উঠল, সে বাংলোতে কিছুটা পরিবর্তন অনুভব করলো। সে লিভিং রুমে গেল। তার বাংলো, যা প্রিয়া চলে যাওয়ার পর কিছুটা অগোছালো হয়ে গিয়েছিল, আজ ঝকঝক করছিল। মেঝে পরিষ্কার, সোফার ধুলো মুছে ফেলা এবং রান্নাঘরের বাসনগুলো সুন্দর করে সাজানো। আরব অবাক হয়ে গেল। সে নিজের কর্মচারীদের জিজ্ঞাসা করলো,
কিন্তু তারা বলল এটা অন্য কারোর কাজ। ঠিক তখনই অনন্যা রান্নাঘর থেকে 1 কাপ কফি নিয়ে এলো এবং বলল, আপনার জন্য কফি। আমি বাংলোটা পরিষ্কার করে দিয়েছি, আপনি আমাদের পুরো রাত আশ্রয় দিলেন, তাই এটা করা আমার দায়িত্ব ছিল। আমি এখন কবিরকে নিয়ে রওনা হচ্ছি। আরব কফি নিয়ে বাংলোর অবস্থা দেখে বলল, এইসব তুমি করেছো? এত কষ্ট কেন করলে? অনন্যা হালকা হেসে বলল, আমার নোংরা একদম ভালো লাগে না। আপনি আমার সাহায্য করেছেন, তাই ভাবলাম বিনিময় কিছু করা তো উচিত। আরবের মনে অনন্যার জন্য শ্রদ্ধা জন্মালো। সে দেখল অনন্যা পরিশ্রমী এবং আত্মসম্মানী। সে জিজ্ঞাসা করল, তুমি এখন কোথায় যাবে, কি করবে? অনন্যা মাথা নিচু করে বলল, আমাকে একটা কাজ খুঁজতে হবে, আমাদেরকে পেট চালাতে হবে, আর কবিরের জন্য একটা ছাদের দরকার। কিছু না কিছু পেয়ে যাব। আরব ভাবল, তার বাংলোটা বড় এবং তার একা সামলাতে অসুবিধেই হয়। তার কাজের লোকেরা বেশিরভাগ সময় ডেয়ারি আর খেতেই ব্যস্ত থাকে, ফলে ঘরের কাজ প্রায় অসম্পূর্ণই থেকে যায়। সে অনন্যাকে বলল, যদি তোমার ঠিক মনে হয় তাহলে আমার এখানে কাজ করে নাও। বাংলোর কাজ, রান্না করা আর ডেয়ারিতে ছোটখাটো সাহায্য। আমি তোমাকে ভালো বেতন দেব এবং এখানে থাকার ব্যবস্থাও থাকবে। কবিরও এখানেই থাকবে, ওর কোনো অসুবিধা হবে না। অনন্যা আরবের চোখে চোখ রাখল। সে কাল থেকে আরবের ব্যবহার লক্ষ্য করেছে। আরব না তার কাছে এসেছে, না কোনো খারাপ কথা বলেছে। অনন্যার মনে হলো আরব বিশ্বাসযোগ্য। সে বলল, ঠিক আছে, আমি কাজ করব। অনন্যা ও কবির আরবের বাংলোতেই থাকতে লাগলো। অনন্যা পুরোপুরি বাংলোর দায়িত্ব নিয়ে নিল। সে সকাল সকাল উঠে ঘর পরিষ্কার করত, রান্না করত আর ডেয়ারিতে ছোটোখাটো কাজে সাহায্য করত। কবির, যে শুরুতে ভয়ে ভয়ে থাকতো, ধীরে ধীরে আরবের সঙ্গে মিশতে শুরু করলো। সে আরবের সঙ্গে খেতে দৌড়াতো, ডেয়ারিতে পশুদের দেখত আর সন্ধ্যাবেলা ওর সঙ্গে ক্রিকেট খেলত। কবিরের হাসি আর নিষ্পাপ চেহারা আরবের মনে এক নতুন আশা জাগালো। প্রিয়া চলে যাওয়ার পর যে একাকিত্ব ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল, সেটা ধীরে ধীরে কমতে লাগলো। 6 মাস পর আরব রমেশ বাবুর ক্যাফেতে গেল আর তাকে ধন্যবাদ দিল। রমেশবাবু জিজ্ঞাসা করলেন, বাবা, তুই অনন্যার গল্প জানিস? আরব বলল, আমি কোনোদিনও জানতে চাইনি। রমেশবাবু সতর্ক করলেন যে ওর উচিত অনন্যার অতীতের ব্যাপারে জানা। বাড়ি ফিরে আরব অনন্যাকে তার গল্প বলতে শুরু করে। অনন্যা জানালো যে তার বিয়ে হয়েছিল রোহনের সঙ্গে। রোহন এক গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তার শ্বশুরবাড়ির লোকেরা ওকে আর কবিরকে বাড়ি থেকে বের করে দেয়, কারণ রোহন লাভ ম্যারেজ করেছিল। তারপর থেকেই অনন্যা দিশেহারা হয়ে ঘুরছিল। এটা শুনে আরবের মন কেঁদে উঠল। সে নিজের আর অনন্যার জীবনের মধ্যে মিল খুঁজে পেল। সে অনন্যার সাহসের প্রশংসা করলো আর ক্ষমা চাইল। ধীরে ধীরে সে অনন্যার প্রতি আকৃষ্ট হতে লাগলো। সে অনন্যার কথাগুলো যাচাই করে দেখলো এবং বুঝতে পারলো যে সে সত্যি কথা বলছে। একদিন শহরের কিছু লোক আরবের বাংলোতে এলো এবং ওকে হুমকি দিতে লাগলো। এক অজানা নারীকে বাড়িতে রাখা ভুল। অনন্যা এইসব কথা শুনলো। সে নিজের জিনিসপত্র গুছিয়ে কবিরকে নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিল। সে বলল, আরব শুধু আমাকে একটু আশ্রয় দিয়েছে, আমি চলে যাচ্ছি। কিন্তু আরব কবিরকে জড়িয়ে ধরে ওকে থামিয়ে দিল। আরব বলল, অনন্যা, তুমি কোথাও যাবে না। যদি সমাজে সমস্যা থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। অনন্যা আরবের দিকে তাকালো, তারপর কবিরের দিকে। সে সম্মতি জানালো। আরব সঙ্গে সঙ্গে পুজোর ঘর থেকে সিঁদুর নিয়ে এলো এবং অনন্যার সিঁথিতে সিঁদুর পরালো। সকলে নীরব হয়ে গেল। পরে আরব ও অনন্যা আনুষ্ঠানিকভাবে বিয়ে করলো। কবিরকে ভর্তি করা হলো জয়পুরের একটা ভালো স্কুলে। এরপর তারা আনন্দে জীবন কাটাতে লাগলো। বন্ধুরা, আরব আর অনন্যার সিদ্ধান্তটা কি ঠিক ছিল? এই গল্পটা কেমন লাগলো আপনাদের? কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে একটি সুন্দর গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।